আমির ভাই, এই মালটা দেখেন, টাইপ 56। আমির ভ্রু কুচকে রাইফেলটা হাতে নিল। ওটার ওজন আর ফিনিশিং দেখে অবিকল AK-47 মনে হলো। সে ট্রিগার টেনে শব্দটা শুনল, বলল, মালটা তো দেখছি পুরাই AK-47। কেরামত হাতের তালু কচলাতে কচলাতে বলল, আরে না ভাই, এই জন্যই তো আপনার কাছে আসলাম। এটাই ভাই চীনারা বানাইছে, হুবহু সোভিয়েত AK-47 মতো দেখতে কন, আর পারফরমেন্স কন একদম এক, কিন্তু কারিশমা হইল অন্য জায়গায়। দামে এটা অরিজিনাল মালের থেকে অনেক সস্তা। আমির রাইফেলের ব্যারেলের দিকে তাকিয়ে বলল, কোয়ালিটি ড্রপ করবে না তো? ফায়ারের সময় হাত থেকে উড়ে গেলে তো খবর আছে। আরে না ভাই, চীনারা এইখানে কোনো ছাড় দেয় নাই, জ্যাম হওয়ার ভয় নেই। এই মাল যদি একবার চীন থেকে সরাসরি কন্টেইনারে ভইরা আনাইতে পারি আর দেশের বাজারে ছাড়তে পারি, ভাইরে পুরা বাজার গরম হয়ে যাইব। লাখ লাখ না, কোটি কোটি টাকা আয় হবে। সামনে নির্বাচনের সময় ক্যাডাররা এই সস্তা আর কড়া মালের জন্য পাগল হয়ে যাইব। আমির রাইফেলটা টেবিলের উপর রেখে বলল, কাস্টমস আর কোস্ট গার্ড একটু করা হয়েছে, সেই জন্যই তো ভাই আপনার কাছে আসা। এই চালান দেশে ঢুকানোর ক্ষমতা আপনার ছাড়া আর কারো নাই। আপনি শুধু একবার হাত দেন আমির ভাই, আমগো ভাগ্য খুইলা যাবে। এক শিপমেন্ট মাল যেমনে পারেন আনানোর ব্যবস্থা করেন। আমির চুরুট ধরালো, বলল, টাকার রুটের চিন্তা আমি করতেছি, তুই চীনের সঙ্গে ডিল কনফার্ম কর। কেরামত মাথা নেড়ে সায় দিতে যাবে, ঠিক তখনই কোনো আগাম সংকেত ছাড়াই ধরাম করে খুলে গেল আমিরের অফিস কামরার ভারী সেগুন কাঠের দরজাটা। প্রোটোকলের তোয়াক্কা না করে ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়লেন এমপি বজলুল হক। সাধারণত এমপি আসার আগে তার পিএস ফোন দেয়, বাইরে গানম্যানরা পজিশন নেয়। আজ সেসবের বালাই নেই। এমপির অনাহত উপস্থিতিতে ঘরের ভেতরের শান্ত পরিবেশটা এক নিমিষে থমথমে হয়ে গেল। আমির ইশারা করলে কেরামত টেবিল থেকে তার ফাইলটা তুলে মাথা নিচু করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার পাল্লাটা নিঃশব্দে টেনে দিয়ে গেল। বজলুল হক চেয়ারে বসেই বললেন, আমির সাহেব, বাড়াবাড়ি কইরা ফেলতেছেন। কাস্টমারের ডিআইজি আমারে ফোন দিছিল, চিংড়ি চালানের ভেতরে মেয়ে মানুষের পাচারের রিস্ক আমি আর নিতে পারুম না। পার্টি থেকে চাপ আসছে, আপনার জন্য আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়েছে। পার্সেন্টেজ আর প্রোটেকশন মানি দুটাই ডাবল করতে হইব। আমি শান্তভাবে অ্যাস্ট্রেতে চুরুটটা ঘষে নিভিয়ে দিয়ে বলল, চেয়ারের চিন্তা ছাড়েন হক সাহেব, চেয়ারটা কার টাকায় কেনা সেটা ভুলে যায়েন না। আপনিও ভুলে যায়েন না, আমরা সরকার। আমার একটা সিগনালে আপনার ফ্যাক্টরি আর গোডাউন এক রাতের মাটির সাথে মিশাই দিতে পারি। বড় বেশি উঁচুতে উঠা গেছেন আপনি। আমির বজলুল হকের দিকে একটা খাম এগিয়ে দিল, যেখানে কিছু গোপন ছবি রাখা। ক্রুর হাসি রেখে বলল, উঁচুতে তো আমি এমনি উঠিনি হক সাহেব, আপনাদের কাঁধে পাড়া দিয়েই উঠেছি। এই যে ছবিগুলো দেখতেছেন, গত মাসে আপনার ছেলেপেলেরা আমার চালানের পাহারা দিছে, সেইখানে আপনার নিজের ছোট ভাইও ছিল। আমি ডুবলে কিন্তু একা ডুববো না, পুরো দল নিয়ে তলাবো। ছবিগুলো দেখে বজলুল হকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বলল, আপনি আমারে ব্ল্যাকমেল করতেছেন? এই সাহস কই পান? আমরা না থাকলে আপনার এই নারী পাচারের সিন্ডিকেট এক সপ্তাহ টিকবে না। আমির শব্দ করে হেসে উঠল এবার, যেন কৌতুক শুনল মাত্র। বলল, টিকবে না? হক সাহেব, আপনি বোধহয় ভুলে গেছেন, এই যে মফস্বলের ছেলেপেলে দিয়ে এসে ঢাকা শহরে মিছিল করান, তাদের হাতে চায়না পিস্তলটা কে তুলে দেয়? আপনাদের নির্বাচনী ফান্ডে কয়েক কোটি কালো টাকা কে সাদা করে দেয়? আমি ছাড়া উপায় আছে আপনাদের? আমি না থাকলে আজ আপনি সংসদে না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকতেন। আপনারা হলেন আমার পালিত হয় না। আমি মাংস ছুরি দেই বলেই আপনারা কামড়া কামড়ি করে আমার সাম্রাজ্যে পাহারা দেন। আমারে কামড়াতে আসিয়েন না, হজম করতে পারবেন না। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন। আমরা সরকার চালাই, আমরা পলিসি মেকার, আমরা দেশের রাজ্য। আমির চেয়ার ছেড়ে উঠে বজলুল হকের একদম কাছে গিয়ে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, আপনারা মনে করেন আপনারা দেশ চালান, ভুল। আপনারা হলেন আমার দাবার বোর্ডের এক একটা বইয়ে। আমি আপনাদের হাতে একটা একটা খেলনা অস্ত্র ধরিয়ে দেই, আর আপনারা খুশিতে ডুগডুগি বাজাতে বাজাতে নিজেদের লোকের রক্ত ঝরান। আমার চোখে এক একটা দল মানে কি জানেন? এক একটা বলদের গোয়াল। আমি সামনে ঘাস ছড়িয়ে দেই, আর আপনারা সেই ঘাসের লোভে আমার কন্টেইনার পার করার রাস্তা পরিষ্কার করে দেন। কারে গরম দেখান আপনি? বজলুল হক রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আপনি কি বলতে চান? আমরা আপনার গোলাম? গোলাম না বলে পার্টনার বলেন, শুনতে ভালো লাগবে। আপনাদের রাজনীতি চলে আমার কালো টাকায়, আমার অস্ত্রে, আর আমার ব্যবসা চলে আপনাদের স্ট্যাম্পে। কিন্তু মাথায় উঠাইতে চাইলে এটা মনে রাখেন, স্ট্যাম্প মারার জন্য হাত থাকলেই চলে। এখন সেটা আপনি
মারেন বা অন্য কেউ, হাত হলেই হলো। যে অস্ত্র আমি আপনাদের দিচ্ছি সেটার নল আপনার দিকে ঘোরাতে আমার ছেলেদের 1 সেকেন্ডও সময় লাগবে না। রমজানের আগে দয়া করে নিজের মাথা গরম করবেন না, আমারটাও করবেন না। ইফতারের দাওয়াতটা পকেটে নিয়ে আর শান্তি মতো চলে যান। এর ফল কিন্তু ভালো হবে না আমির, তুমি অনেক কথা বইলা ফেলছো। বজলুল পূর্ব পরিচয় সম্বোধনে চলে গেলেন। ফল তো আমি প্রতিদিনই ভোগ করি। এই যে চিংড়ির এক্সপোর্ট দেখতেছেন, এর ভিতরে কতজনের কলিজা পাচার হয়ে গেছে তার খবর আপনার ডিজি সাহেবও জানে না। যান গিয়া নিজের দল সামলান, কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টের ফান্ডে টাকা পৌঁছে যাবে। এখন আসুন। আলমগীর জানালার পর্দা সরিয়ে দেখল এমপি বজলুল হকের গাড়িটা ধুলো উড়িয়ে বেরিয়ে যাচ্ছে। সে আমিরকে সংশয় নিয়ে বলল, লোকটা এমপি, তার হাতে সরকারি ক্ষমতা। সে যদি সত্যি সত্যি প্রতিশোধ পরায়ণ হয়ে আমাদের বিপক্ষে দাঁড়ায়, উনি এক ফোনে তোর ফ্যাক্টরি সিল করে দিতে পারে। তাহলে উনি নিজেও ডুববে। আমাদের কাছে কি কম অস্ত্র আছে? এই দেশের যোগ্য ব্যক্তির চেয়ে অযোগ্য ব্যক্তিরাই বেশি আসনে বসে। অযোগ্য লোকেদের এটাই সুবিধা, একটু ভয় দেখালেই এরা কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে। আমার চিন্তা হচ্ছে উনি সংসদে বসে, তুই একজন এমপিকে বলদ বললি। যদি ও ওর উপর মহলের আমাদের ব্যবসার লিস্টটা ধরিয়ে দেয়। বজলুল হক এমপি হয়েছে আমার টাকায়, ওরে এমপি আমি বানিয়েছি। 2 বছরেই শুয়োরের বাচ্চা নিজের অতীত ভুলে গেছে। ও যদি আমাকে ডুবাতে চায় তবে রশিতে টান দেওয়ার আগেই ওর নিজের গদি ফাঁস হয়ে ওর গলায় ঝুলবে। ওরে আমার খুব ভালো করে চেনা আছে। আলমগীর দীর্ঘশ্বাস ফেলল। আমির বলল, বজলুল হককে নিয়ে অযথা দুশ্চিন্তা করো না। ও এখন বাড়িতে গিয়ে শান্ত মাথায় নিজের লাভ ক্ষতির খোতায়ন মেলাবে। আমিরের সঙ্গে পাল্লা দেওয়ার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সেটা বোঝার মতো রাজনৈতিক জ্ঞান ওর আছে। বজলুল অন্য 10টা সাধারণ এমপির মতো না। ওর টিকে থাকাটাই নির্ভর করে আমার দক্ষিণের উপর। ও ভালো করেই জানে ও আমার মাকড়সার জালে আটকে গেছে। সে তো তুইও আটকে গেছিস আমির, তোর সঙ্গে আমরাও একটা বৈশ্বিক মাকড়সার জালে আটকা পড়েছি। জালটা দিন দিন বড় হচ্ছে, জটিল হচ্ছে। আমির কিছু বলল না, ধীর পায়ে জানালার কাছে এগিয়ে গেল। বাইরে তখন বিকেল হচ্ছে। দূরে কোথাও একটা গাড়ির হর্ন একবার ডেকে থেমে গেল। নারী পাচার আর অস্ত্রের আন্তর্জাতিক সিন্ডিকেট এখন তার হাতের মুঠোয়। মধ্যপ্রাচ্যের মসনদে বসে থাকা প্রভাবশালী মন্ত্রী রাজপুত্রর তেলের টাকায় ফোলা অহংকারী আমিরদের বিকৃত শখের যোগানদাতা সে। দিনের আলোয় যারা ধর্মের ঝান্ডা বহন করে মিছিলে হাঁটেন, রাতের অন্ধকারে তাদের সেই মুখোশের আড়ালে পচা মুখগুলো আমির চেনে হাতের তালুর মতো। তাদের এমন সব ব্যক্তিগত পাপের দলিল, কলঙ্কিত নথিপত্র আমিরের জিম্মায় আছে, যেগুলো একবার জনসম্মুখে এলে রাজৎক্ষত তাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে যাবে ওরা। তারাও জানে আমিরের জীবনের দুর্বল শিরাটির কথা। পদ্মজা তার স্ত্রী, ভুবন মোহিনী এক রূপসী, যার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত কোথাও কোনো কলঙ্কের ছায়া নেই। জানালার কাছে সে নিজের প্রতিবিম্ব দেখল। তীক্ষ্ণ চোয়াল, শান্ত চোখ, ঠোঁটের কোণে চুরুটের ধোয়া। এক অদৃশ্য আন্তর্জাতিক লবিষ্ঠ চক্র পাহাড়ের মতো তার পেছনে দাঁড়িয়ে আছে। এই ভূ রাজনৈতিক দাবার খেলায় আমির এমন এক স্মুথ অপারেটর, যার একটি ইশারায় বিদেশের গডফাদাররা এদেশের মসনদ এক রাতের মধ্যে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তারা আমিরকে পাহারা দেয় নিজেদের অস্তিত্বের প্রয়োজনে। তার মতো নিখুঁত যোগদাতা এই অঞ্চলে আর দ্বিতীয়টি নেই বলে। একদিকে দুবাই, কুয়েতের হেরেমের নারী পাচারের অন্ধকার বাজারে সে কুড়িয়েছে প্রশ্নান্তিত বিধ্বস্ততা। অন্যদিকে অত্যাধুনিক মরণ অস্ত্রের চালান এনে দেশের ক্ষমতালোভী রাজনৈতিকবিদদের মাথায় পরিয়ে দিচ্ছেন দম্ভের মুকুট। আমির জানে তার মূল্য কতখানি। তার পতন মানে অনেক বড় বড় প্রাসাদের ভিত নড়ে ওঠা। আলমগীর খুব নিচু গলায় বলল, তোর যদি কোনোদিন ইচ্ছে হয় এখান থেকে বেরোনোর। আমির ঘুরে দাঁড়িয়ে চুরুটে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। এই খেলায় প্রবেশ পথ আছে বড় ভাই, প্রস্থান পথ নেই। এখান থেকে বের হতে চাওয়া মানেই নিজের মৃত্যু পরায়ণা সই করা। তবে যতদিন এই ময়দানে আছি রাজার মতোই খেলবো। আলমগীর প্রসঙ্গ পাল্টে বলল, মন্ত্রী সাহেব আগামীকাল তোকে তার বাড়িতে ডেকেছেন। আমির ভ্রু কুঁচকে বলল, সালাউদ্দিন তারিক? উনার গলার স্বর মোটেও সুবিধাজনক ছিল না। আমির স্থির হয়ে দাঁড়ালো। 4 চালানোর বকেয়া পাওনা শোধ না করায় সে চুক্তি ভেঙে বিরোধী দলকে অস্ত্র সরবরাহ করেছে। এই সংবাদ নিশ্চয়ই মন্ত্রীর কানে পৌঁছে গেছে। বিশ্বাসঘাতকতার গন্ধ দ্রুত ছড়ায়। কানে আসন্ন ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। সালাউদ্দিন তারিক রাষ্ট্রযন্ত্রের দাঁত নখ নিয়ে বহু পুরনো শত্রুকে গুড়িয়ে দিয়েছে। সে কি এবার তাকে পিষে ফেলবে? তার ছদ্মবেশ ভেঙে তার কাচের গম্বুজে ঢিল ছুঁড়ে পদ্মজার নিষ্পাপ পৃথিবীটাকে খান খান করে দিবে? নাকি আমির তার
তুখোড় চতুরতা দিয়ে মন্ত্রী আর বিরোধী দল দুই পক্ষকেই দাবার খুঁটি বানিয়ে নিজের আখের গুছিয়ে নিবে। চুরুটের আগুন নিভে আসছে। আমির সেদিকে তাকালো না। সে ইতিমধ্যে পরের চাল ভাবতে শুরু করেছে। আমির গাড়ি থেকে নেমে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। রাত হয়ে গেছে, বাতাসে শিশিরের হালকা ছোঁয়া, আকাশে অসংখ্য তারা, কিন্তু এসবের দিকে মনোযোগ দেওয়ার ফুরসত নেই তার। কবির, কুত্তার বাচ্চা কবির। ও আগে জানায়নি পদ্মজা দুপুরে তাকে খুঁজে অফিসে গিয়েছিল, আর এই না জানানোটাই বুকের ভেতরে শুলের মতো বিচ্ছে। পদ্মজা কি মনে করে ফিরে গেছে কে জানে। ওর মুখে কি বিষণ্ণতার ছায়া পড়েছিল? চোখ কি একটুও ভিজেছিল, নাকি সেই চিরচেনা নিরুদ্বেগ হাসিটা মুখে রেখেই ফিরে গেছে? যে হাসি দেখলে আমিরের মনে হয় পৃথিবীর সমস্ত সুখ বুঝি ওই একটা হাসির কাছে হার মেনে গেছে। আমির দ্রুত পায়ে হাঁটতে লাগলো। প্রতিদিন দেখা হয় পদ্মজার সঙ্গে, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা। তবুও প্রতিদিন ফেরার সময় মনে হয় সে দীর্ঘ এক মরু পথ পাড়ি দিচ্ছে। বুকের ভেতরে এমন সুখের স্রোত জেগে উঠে যেন এটাই প্রথম দেখা, যেন এই মুহূর্তের আগে পৃথিবীটা কখনো এত রঙিন ছিল না। কি আশ্চর্য, কি আশ্চর্য! এমন প্রলয়ঙ্কারী প্রেম কেন জন্মালো হৃদয়ে? কে বুনে দিয়ে গেছে এই আগুনের বীজ? এত সুখ একটা মানুষের মধ্যে কি করে থাকতে পারে? অতটুকু একটা শরীরে, অতটুকু একটা হাসিতে। পদ্মজার কথা মনে পড়লে, তার কাছাকাছি যেতে চাইলে শরীরের প্রতিটি কোণ পুড়ে যায়। কিসের জন্য এক দহনে, অথচ এই পোড়াতেও এত সুখ যে সে চায় না আগুন নিভুক, চায় না এই দহন থামুক, বরং আরো জ্বলুক, আরো পুরুক। এই আগুনের নামই তো পদ্মজা, আর পদ্মজাই তার সমস্ত পৃথিবী। আমির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ভেতর থেকে দ্রুত পায়ে শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যেই কপাট খুলে গেল। পদ্মজা আগে থেকেই দরজার ওপাশে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনছিল। দরজা খুলতেই আমিরের চোখের সামনে ফুটে উঠল পদ্মজা নামক ফুলটি। সৃষ্টিকর্তা যেন তার সমস্ত নিখুঁত কারুকার্য দিয়ে এই মেয়েটিকে গড়েছেন, যার সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্য স্নান হতে বাধ্য। পদ্মজার মৃদু স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে আমির পদ্মজাকে জড়িয়ে ধরল, আলতো করে চুমু খেলো ওর কপালে। 19-20 বছরের তরুণী পদ্মজার মাথাটা ঠিক আমিরের হৃৎপিণ্ড বরাবর ঠেকে গেল। পরক্ষণে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে অস্থির গলায় বলল, আপনার সাথে জরুরি কথা ছিল। অফিসেও গিয়েছিলাম, পাইনি। কোথায় ছিলেন?